সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাসটি। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার গ্রিড বাংলাদেশ বা পিএলসি এর কারিগরি সহায়ক বা অফিস সহায়ক পদে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল 15/12/2024-এ সেই পরীক্ষার প্রশ্নটা রয়েছে। আমরা এটা এখন সলিউশন করার চেষ্টা করব। তো শুরুতেই আপনারা একটা অঙ্ক দেখতে পাচ্ছেন জ্যামিতি সংক্রান্ত, এবং কয়েকটা জ্যামিতির অঙ্ক এসেছে। দেখেন 1, 2, 3, 4টা, প্রথম 4টাই জ্যামিতি বিষয়ক অঙ্ক। বলা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণের মান কত। তো মনে রাখেন, এইটা যদি একটা বৃত্ত হয়, আমরা একটা আনুমানিক বৃত্ত কল্পনা করলাম। এই বৃত্তটার অর্ধেক কোণটা, আমরা যদি এই দিক থেকে এই দিকে একটা রেখা টানি, সেটা হচ্ছে অর্ধবৃত্ত। এবং এই বৃত্তটার সেন্টার বা কেন্দ্র বলেন তো কোনটা? নিঃসন্দেহে আপনারা বুঝতে পারছেন, আনুমানিক আমরা একটা দিয়ে দিই, এটা হচ্ছে সেন্টার বা কেন্দ্র, এবং এটা হলো অর্ধবৃত্ত। তার মানে এই অংশটুকু হচ্ছে অর্ধবৃত্ত। এখন অর্ধবৃত্তস্থ কোণ কিভাবে তৈরি হয়? মনে রাখবেন, একটা বৃত্তের যে ব্যাস থাকে, এই ব্যাসের এটা একটা প্রান্ত এবং এটা একটা প্রান্ত, এই দুই প্রান্ত থেকে মিলিত হয়ে যে রেখাটা উৎপন্ন হয়, ওকে, আপনারা সমান ধরে নেন এই দুইটা লাইনকে, এই যে কোণটা, এই কোণটাকে বলা হয় অর্ধবৃত্তস্থ কোণ। এবং এই কোণটা সবসময় এক সমকোণ বা 90 ডিগ্রি হবে। আপনি যেখানেই হচ্ছে এই কোণটা অঙ্কন করেন না কেন, সেখানেই এই কোণটা 90 ডিগ্রি বা এক সমকোণ হবে। এবং এই কোণটা আমি যদি বলি এটা এ, এটা বি এবং এটা সি, এবং এই সি কোণটা হবে সবসময় কত ডিগ্রি বলেন তো দেখি? 90 ডিগ্রি বা এক সমকোণ। তাহলে নিঃসন্দেহে আপনারা বুঝতে পারছেন যে অর্ধবৃত্তস্থ কোণের মান কত? 90 ডিগ্রি। তার মানে আমাদের ডি নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু রাইট অপশন। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। তো এটা একটু মুছে দিলাম আমরা। পরের অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, পঞ্চভুজের 5টি কোণের সমষ্টি কত? আচ্ছা, একটা পঞ্চভুজ আমরা অঙ্কন করি। তাহলে 1, 2, 3, 4 এবং 5, ধরেন এই একটা পঞ্চভুজ। তো এই পঞ্চভুজটার তাহলে 5টি কোণ, তার মানে এই কোণটা, এইটা, এটা, এটা এবং এটা, এই 5টা কোণের সমষ্টি কত? তো মনে রাখবেন যে 5টা কোণের সমষ্টি কত ডিগ্রি, সেটা যদি আমরা একটু বের করতে চাই, তাহলে এই 5টা আলাদা আলাদা বাহু দ্বারা কয়টা ত্রিভুজ বানানো সম্ভব সেটা আমরা একটু ফাইন্ড আউট করব। আমি একটু বোঝাতে চাই আপনাদের। তাহলে একটা ত্রিভুজ বানালাম এবং এখানে আরও দুটো ত্রিভুজ বানানো যায়, তাহলে 1, 2, 3টা ত্রিভুজ হয়ে গেল। মনে রাখতে হবে যে কোনো বাহু যেন কোনো বাহুকে ছেদ না করে। তাহলে যেহেতু 3টা ত্রিভুজ, তাহলে একটা ত্রিভুজ মানে 180 ডিগ্রি, তার মানে বলেন তো 3, 18 কত? 54, তার মানে 540 ডিগ্রি কোণ তৈরি হচ্ছে এই পঞ্চভুজটা দ্বারা। এবং অ্যান্সারগুলো সমকোণে রয়েছে। আমরা কি করব? একে 90 দ্বারা ভাগ করব। কেন? কেননা 90 ডিগ্রি মানে এক সমকোণ। তাহলে 0, 0 ক্রস 6 নং 54, তার মানে 6 সমকোণ আমাদের সঠিক উত্তর। তো মনে রাখেন যে এই যে একটা আমাদের কি রয়েছে, একটা পঞ্চভুজ রয়েছে। এই পঞ্চভুজটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটা আমরা কিন্তু অনায়াসেই বের করতে পারি। যেহেতু এখানে 5টা বলা আছে, 5 থেকে 2 মাইনাস করলে কত হবে? 3। তার মানে পঞ্চভুজ যেহেতু 5 থেকে 2 মাইনাস করলে 3, এবং 3কে 180 দ্বারা গুণ করলে যত হবে সেটাই ডিগ্রি। ষড়ভুজ যদি হয়, 6 থেকে 2 মাইনাস করলে কত? 4কে যদি আমরা 180 দ্বারা গুণ করি যত হবে তত ডিগ্রি। যদি অষ্টভুজ হয়, 8 থেকে 2 মাইনাস করলে কত? 6কে আমরা 180 দ্বারা গুণ করলে যত হবে তত ডিগ্রি। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তখন আর কিন্তু এই জিনিসটার আপনাদের প্রয়োজন হবে না। তো আমি একটু বোঝালাম আপনাদের যে কিভাবে তৈরি হচ্ছে। আচ্ছা বলেন তো দেখি, এইটা যদি একটা চতুর্ভুজ হয়, এটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? তো চতুর্ভুজ দ্বারা কয়টা ত্রিভুজ বানানো সম্ভব? 2টা। এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ, 2টা। তাহলে 2 গুণন 180, তার মানে একটা চতুর্ভুজ 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। খেয়াল করে দেখেন, 180, 180, 360 হচ্ছে, তাই না? তো আমরা জানি যে একটা চতুর্ভুজের এই দিকে দেখেন 1 সমকোণ, 2 সমকোণ, 3 সমকোণ, 4 সমকোণ। তাহলে 4 সমকোণ মানে 4 গুণন 9, তার মানে 4 নং 36, তার মানে 0 দিয়ে দিলাম, 360 ডিগ্রি। তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে একটা চতুর্ভুজ 4 সমকোণ তৈরি করে বা 360 ডিগ্রি তৈরি করে। এভাবে আমরা বের করব। তাহলে দুটো করে দিলাম আমি। এরপরে থার্ড প্রশ্নটা দেখেন কি বলা হচ্ছে। বলা হচ্ছে 45 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? মনে রাখবেন, পূরক কোণ মানে দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি, সম্পূরক কোণ মানে দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো পূরক আর সম্পূরক জানলেই আপনারা অধিকাংশ অঙ্কের উত্তর করতে পারবেন এই ধরনের। ওকে, তো সম্পূরক মানে দুটি কোণের সমষ্টি যখন 180 ডিগ্রি হবে তখন একটাকে অপরটার সম্পূরক কোণ বলা হবে। তো 45 ডিগ্রি কোণের সম্পূরক কোণ, তার মানে 180 থেকে যদি আমি 45 বাদ দিয়ে দেই তাহলে থাকে 5, হাতে কত? 1,
তাহলে 4 আর 5 তাহলে 3, 135 ডিগ্রি হচ্ছে সম্পূরক কোণ। তাহলে কোথায় রয়েছে দেখেন, যে ডি নম্বরে রয়েছে, তাহলে 45 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? 135 ডিগ্রি। আচ্ছা, যদি বলতো যে 80 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত, উত্তর হতো 100 ডিগ্রি। কেন? কেননা একটা যদি 80 হয়, দুটো মিলে 180, তার মানে বাকিটা 100 ডিগ্রি। যদি বলতো 20 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত, তার মানে অবশ্যই 160 ডিগ্রি, কেননা দুটো মিলে 180 ডিগ্রি হতে হবে। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এরপরে আসেন আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। তো একটু আমি স্ক্রল করে উপরে উঠাই দিচ্ছি। 4 নম্বর অঙ্কটা কি বলা হচ্ছে একটু খেয়াল করে দেখেন। বলা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ 80 ডিগ্রি হলে অপর যে কোনো একটি কোণের মান কত? তো কি ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমরা একটা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করব। তো ধরে নিলাম আমরা এখান থেকে শুরু করে এই হচ্ছে আমাদের একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এই ত্রিভুজটার কোন দুইটা বাহু সমান বলেন তো দেখি? এইটা আর এইটা, এই দুইটা বাহু সমান। তাই এ বি সি যদি একটা ত্রিভুজ হয়, আমরা বলতে পারি এ বি ইকুয়াল টু এসি। ওকে, বলা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ 80 ডিগ্রি হলে অপর একটি কোণের মান কত? আচ্ছা, সমদ্বিবাহু ত্রিভুজের একটি, তার মানে এই যে সমদ্বিবাহু ত্রিভুজটার এর একটা কোণ যদি 80 ডিগ্রি হয়, তাহলে আর একটা কোণও 80 ডিগ্রি হবে। তাহলে কি হচ্ছে বলেন তো দেখি? 80 80 কত? 80 80 হচ্ছে 160। তাহলে বাকি কোণটার মান কত? 20 ডিগ্রি। কেননা আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি? অবশ্যই আমাদের 180 ডিগ্রি। এখন ধরেন আমি জিনিসটাকে যদি অন্যভাবে চিন্তা করি, অন্যভাবে কীরকম চিন্তা, আমি একটু এটা মুছে দিচ্ছি। অন্যভাবে যদি আমি চিন্তা করি, সেটা হচ্ছে যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ 80 ডিগ্রি, অপর যে কোনো একটি কোণের মান কত? ওকে, তো একটা কোণ 80 ডিগ্রি, তাহলে আমি ধরলাম এইটাই 80 ডিগ্রি। ওকে, তো এটা যদি আমি 80 ডিগ্রি ধরি, বলেন তো দেখি এই যে দুটো কোণ রয়েছে, এই দুটো কোণের সমষ্টি কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে কি হবে? এই দুটো মিলে যদি তিনটা মিলে 180 ডিগ্রি, তার মানে এই দুটো কত? এই দুটো মিলে 100 ডিগ্রি হবে। নিশ্চয়ই বুঝতে পারছেন কেন তিনটা মিলে 180 ডিগ্রি? কারণ হচ্ছে একটা ত্রিভুজ এর 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো এইটা যদি 80 ডিগ্রি হয় আর বাকি দুটো মিলে যদি 100 হয়, তাহলে বলেন তো এইটা সিঙ্গেল কত? 2 দ্বারা ভাগ করব 50 ডিগ্রি, তার মানে এটা 50 ডিগ্রি, এটাও 50 ডিগ্রি, তাহলে এটা 80 ডিগ্রি। নিঃসন্দেহে বোঝা যাচ্ছে। যদিও ত্রিভুজটা অঙ্কন করা একটু অন্যরকম হয়েছে, আমাদের ত্রিভুজটা কিন্তু মানে এইভাবে হচ্ছে অঙ্কন হবে। এটা একটা আমরা তখন বলতে পারবো এটা 50, এটা 50 আর এটা হচ্ছে 80 ডিগ্রি। তো এই অঙ্কটা কিন্তু কিছুটা কঠিন রয়েছে। তো আপনাদের একটু জানতে হবে কয়েকটা জিনিস, যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, আর সমদ্বিবাহু ত্রিভুজের মানে যে দুই বাহু সমান তাদের সন্নিহিত যে বাহু দুটো আছে সেই দুইটা দিয়ে যে কোণ উৎপন্ন হয় সেখানে আমাদের সমান কোণ উৎপন্ন হয়। তার মানে আমি যদি বলি যে এই হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ এবং মনে রাখবেন এটার বিপরীত কোণ এটা এবং এই বাহুটার বিপরীত কোণ এটা, এই দুটো কোণের পরিমাণ সমান হবে। এটা যদি হয় 50 ডিগ্রি, তাহলে এটাও হবে 50 ডিগ্রি। 50 50 100, তাহলে এটা হবে 80 ডিগ্রি। নিঃসন্দেহে বুঝতে পারছেন। বলা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ যদি 80 ডিগ্রি হয়, তাহলে অপর যে কোনো একটি কোণের মান কত? তাহলে অপর যে কোনো একটি কোণের মান 50 ডিগ্রি। তাহলে নিশ্চয়ই বোঝা যাচ্ছে বিষয়টা কীরকম হবে। এবার আসেন 5 নম্বর অঙ্কে আমরা চলে যাচ্ছি। বলা হচ্ছে টাকায় 5টি করে ক্রয় করে টাকায় 4টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? তাহলে 1 টাকায় কিনেছে 5টা আর 1 টাকায় বিক্রি করেছে 4টা, তার মানে অবশ্যই লাভ হয়েছে। তাহলে লাভের সূত্র আমরা ক্রয় মাইনাস বিক্রয় ভাগ বিক্রয় গুণন 100। কখন আমরা এই সূত্রটা প্রয়োগ করতে পারি? যখন আমাদের টাকায় এবং টাকায় এই দুই জায়গায় সেম জিনিস থাকে। যদি বলতো 20 টাকায় তবুও আমরা এই সূত্র প্রয়োগ করতাম। যদি বলতো 100 টাকায় তবুও আমরা এই সূত্র প্রয়োগ করতাম। ওকে, তার মানে টাকার ফিগার সমান থাকলে আমরা এই সূত্র প্রয়োগ করতে পারি। তাহলে ক্রয় কয়টা? 5টা, 5 বসাই দিলাম, মাইনাস বিক্রয় কয়টা? 4টা, 4 বসাই দিলাম, ভাগ বিক্রয় কয়টা? 4, 4 বসাই দিলাম, গুণন 100। তাহলে ইকুয়াল 5 থেকে 4 বাদ দিলে 1 ভাগ 4 গুণন কত? 100, কাটাকাটি করলে 4 25 100। তাহলে কত পার্সেন্ট? 25% হচ্ছে আমাদের সঠিক উত্তর। দেখেন বি নম্বর অপশনটা রাইট। এবার আসেন 6 নম্বর অঙ্কটা। তো 6 কি বলা হচ্ছে? x⁴। মনে রাখবেন সূচকের নিয়মে যে কোনো সংখ্যার উপর 0 থাকা মানে তার মান 1। তাহলে আমরা যদি বলি 100⁴ তার মান 1, আমরা যদি বলি c⁴ তার মান 1, যদি বলি 10⁴ তার মানে 1, a⁴ তার মানে 1। এইটা কিন্তু সূত্র আকারে রয়েছে সূচকের সময়। a⁴ মানে 1, তো সেইরূপ x⁴ মানে কি হচ্ছে? 1, তার মানে সি নাম্বার অপশনটা রাইট। এবার পরেরটা আসেন 7 নম্বরটা। কি বলা হচ্ছে? বলা হচ্ছে x + y = 12 এবং x - y = 2 হলে x × y = হোয়াট? অর্থাৎ x y এর ভ্যালু কত? তো আমরা কাটাকাটি করবো y কাটা, তাহলে 2x = 12 আর 2 14, তাহলে x এর মান কত? 7। এখন x যদি 7 হয় তাহলে y কত?
তাহলে আমরা x এর জায়গায় 7 বসাই দিলাম প্লাস y = 12, তার মানে 1 নং আমি মানটা বসাচ্ছি। সুতরাং y = 12 থেকে 7 বাদ দিলে 5, তাহলে x এর মান হচ্ছে 7 আর y এর মান হচ্ছে 5, 5 সাথে কত হয় 35। তার মানে আমরা বলতে পারি বি নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই রাইট। এবং এই অঙ্কটা করার জন্য একটা শর্টকাট মেথড রয়েছে। কি? যখন দেখবেন দুটি সংখ্যার যোগফল আর দুটি সংখ্যার বিয়োগফল দেওয়া আছে, তখন আপনারা একটা সংখ্যা আর অপর সংখ্যা অনায়াসেই বের করে ফেলতে পারবেন। কিভাবে? যোগফলটা আর বিয়োগফলটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে x এর মান পাওয়া যাবে, আর যোগফলটা আর বিয়োগফলটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে y এর মান পাওয়া যাবে। সরি, একটা কল এসেছিল। তো ওকে, আমরা কোথায় ছিলাম? আমি বলেছি যে যোগফল এবং বিয়োগফল যদি দেওয়া থাকে তাহলে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে একটার মান পাওয়া যাবে, আর এই দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে আরেকটার মান পাওয়া যাবে। তাহলে 12 2 14, 14কে 2 দিয়ে ভাগ করলে 7, আর 12 থেকে 2 গেলে 10, 10কে 2 দিয়ে ভাগ করলে 5। তাহলে দেখেন x y এর ভ্যালু বের করতে বলেছে, তাহলে x × y মানে কত? 5 7 গুণ করলে 5 7 35। আপনারা এইভাবে অঙ্কটা সলিউশন করে দিতে পারেন। ওকে, এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের 8 নম্বর অঙ্কটা দেখেন, সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত? আচ্ছা, সমবাহু ত্রিভুজ কেমন হয়? যে ত্রিভুজের প্রত্যেকটা বাহু পরস্পর সমান, সেটাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। তো আমরা ধরে নিলাম এই ত্রিভুজটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। কারণ কি? কারণ এটাকে যদি আমরা a বলি, এটা b বলি এবং এটা c বলি, তাহলে ab = bc = ac। আমরা যদি লিখে দেই যে ab = BC = AC, তাহলে আমরা বলতে পারি এই ত্রিভুজটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। এই কোণ, এই কোণ এবং এই কোণ, এই প্রত্যেকটা কোণই হবে তখন 60 ডিগ্রি। কিভাবে সেটা? আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। আচ্ছা বলেন তো দেখি, এই 3টা কোণ মানে বাহু যদি সমান হয় তাহলে কোণ 3টাও সমান হবে। তাহলে একে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, 3 6 18, তার মানে 60 ডিগ্রি। তার মানে বি নম্বর যে অপশনটা রয়েছে সেটাই আমাদের রাইট অপশন। এবার দেখেন 9 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা যদি আমরা দেখি, কি বলা হচ্ছে অঙ্কটাতে? পিতা ও 3 পুত্রের বয়সের গড়, মাতা ও ওই 3 পুত্রের বয়সের গড় অপেক্ষা 2 বছর বেশি। মাতার বয়স 40 বছর হলে পিতার বয়স কত? তো একটু ক্যালকুলেশন করতে হবে, আমরা একটু পরে এই অঙ্কটা করব। ওকে, পরীক্ষার হলে কিন্তু এভাবেই করতে হবে। যেটা বুঝবেন যে ক্যালকুলেশনের সময় বেশি লাগবে সেটাকে আপাতত একটা দাগ দিয়ে পাস করে যাবেন। পরের অঙ্কটা দেখেন, একটি চৌবাচ্চা একটি নল দ্বারা 10 মিনিটে পূর্ণ হয় এবং অপর একটি নল দ্বারা 12 মিনিটে খালি হয়। উভয় নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? তো মনে রাখবেন, এই চৌবাচ্চার এই ধরনের অঙ্কগুলো শর্টকাট একটা মেথড হচ্ছে, প্রথমে যেহেতু 10 মিনিটে পূর্ণ হয় 1/10 লিখব, পরে যেহেতু 12 মিনিটে খালি হয় 1/12 লিখব। তার মানে প্রত্যেকটার উপরে 1 দিয়ে দেবো। যেহেতু খালি হয় পরেরটা দ্বারা, ওই জন্য মাইনাস করবো। আর দুইটার দ্বারা যদি একসঙ্গে পূর্ণ হইতো তাহলে মাঝখানে প্লাস করতাম। এখন ফাইনালি আমরা কি করব? যে অ্যান্সারটা বের হবে এখান থেকে সেটাকে আমরা উল্টে দিব। ওকে, তাহলেই হয়ে যাবে। তাহলে 10 আর 12 লসাগু কত? আমি একটু লসাগু করছি। 2 দ্বারা যায় 5 × 2 = 10, 6 × 2 = 12, 5 6 30, 30 × 2 = 60। তার মানে লসাগু হচ্ছে 60। 10 দ্বারা 60কে ভাগ করলে 6, -12 দ্বারা 60কে ভাগ করলে 5, 5 1 5। তাহলে কত হচ্ছে? উপরে 1, তার নিচে 60। যদি আমরা উল্টাই দেই তাহলে 60 হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে কত রয়েছে বলেন তো দেখি? এই যে রাইট, ডি নম্বর যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের রাইট অপশন। ওকে, 10 নম্বরের উত্তর ডি। তো নিশ্চয়ই বুঝেছেন কিভাবে করা হলো। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। তো পরেরটা একটু দেখেন কি কি বলা আছে। 11 নম্বর যে অঙ্কটা রয়েছে খেয়াল করে দেখেন, একটু নিচে নামাই দিচ্ছি। আচ্ছা, বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? আচ্ছা, দ্বিগুণ করা মানে কি? ব্যাসার্ধ দ্বিগুণ করা মানে এর উপরে যদি আমরা স্কোয়ার করি তাহলে 2 এর স্কোয়ার কত হয়? 2 × 2 = 4। তার মানে সঠিক উত্তর খেয়াল করে দেখেন 4 গুণ। 1 থেকে 49 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত? শর্টকাট মেথড হচ্ছে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে 49 + 1 কত? 50, 50কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 25। তার মানে সঠিক উত্তর বি। দেখেন কত দ্রুত করা সম্ভব। 13 নম্বরটা আসেন, 4টি ঘন্টা 8, 12, 16 ও 24 মিনিট পর পর বাজে, কতক্ষণ পর তারা একসঙ্গে বাজবে, তাই না? তাহলে 8, 12, 16, 24-এর আমরা লসাগু করব। তাহলে 8, 12, 16, 24-এর লসাগু যদি 2 দ্বারা করি, 4 × 2 = 8, 6 × 2 = 12, 8 × 2 = 16, 12 × 2 = 24। আবার যদি 2 দ্বারা করি, 2 × 2 = 4, 3 × 2 = 6, 4 × 2 = 8, 6 × 2 = 12। আবার 2 দ্বারা, 2 1 2, 3 3ই থাকলো, 2 2 × 4, 3 2 × 6। আবার 3 দ্বারা, 3 1 3, 3 1 3, এই 2 2ই থাকলো। তাহলে কত হবে বলেন তো দেখি? 1টা 2টা 3টা 4টা 5টা। তার মানে 2 2 × 4, 4 2 × 8, 3 8 24, 24 2 × 72। তার মানে আমাদের লসাগু হচ্ছে 72। তার মানে আমরা কি বলতে পারি? এগুলো মিনিট ছিল, তার মানে 72 মিনিট পর তারা একত্রে বাজবে। এই যে দেখেন ডি নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই আমাদের কিন্তু এখানে রাইট অপশন। আচ্ছা, আমরা আরেকবার দেখি, যেহেতু এখানে বি নম্বর অ্যান্সারটা রয়েছে, আমাদের কোথাও ভুল হয়েছে কিনা আমরা একটু চেক দেব।
তাহলে কত কতর লসাগু? এগুলোর লসাগু 8, 12, 16, 24-এর লসাগু। তাহলে যদি আমরা 2 দ্বারা দেই, 4 দুগুণ 8, 6 দুগুণ 12, 8 দুগুণ 16, 12 দুগুণ 24। আবার যদি আমরা 2 দ্বারা দেই, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 4 দুগুণ 8, 6 দুগুণ 12। আবার যদি 2 দিয়ে দেই, 2 একে 2, 3 3 থাকলো, 2 দুগুণ 4, 3 দুগুণ 6। আবার যদি আমরা 3 দ্বারা দেই, 3 একে 3, 2 2 থাকলো, 3 একে 3। তাহলে কত কত হলো বলেন তো? 2 গুণন 2 গুণন 2 গুণন এই যে 3 গুণন হচ্ছে 2। ওকে, তাহলে কত হচ্ছে? 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 12 দুগুণ 24, 24 দুগুণ 48। তার মানে নিশ্চয়ই আমাদের কোথাও না কোথাও ভুল হয়েছিল এর আগে। তাহলে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 3 8 24, 24 দুগুণ 48। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি আমাদের সঠিক উত্তর হচ্ছে 48। তো দেখেন, তাড়াহুড়ো করলে কিন্তু ভুল হতে পারে, আমারও ভুল হতে পারে, অস্বাভাবিক কিছু না। ওকে, আমি কিন্তু প্রথমে 72 অ্যান্সার বের করেছিলাম, নিশ্চয়ই কোথাও না কোথাও ভুল হয়েছিল। যেহেতু অ্যান্সারটা দেয়া আছে তাই কিন্তু আমি ঠিক করে নিতে পারলাম। এভাবেই কিন্তু অসতর্কতাবশত ভুল হয়ে যেতে পারে। তো খেয়াল করে দেখেন, 14 নম্বর অঙ্ক কি বলা আছে? দুটি সংখ্যার যোগফল 15 বিয়োগফল 13, ছোট সংখ্যাটি কত? শর্টকাট মেথড কি জানেন? এই দুটো সংখ্যা বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে যা হবে সেটাই ছোট সংখ্যা। ওকে, তাহলে কি 15 থেকে 13 বাদ দিলে 2, 2কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 1। 1 হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, এবার আসেন লাস্ট যে অঙ্কটা রয়েছে সেটাতে আমরা চলে আসতেছি। বলা হচ্ছে 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করেছে, পাশের হার কত? তাহলে 60 জন ছাত্র ছিল মোট, তার মধ্যে ফেল করেছে 42 জন ফেল। তাহলে বলেন তো পাশ করেছে কতজন? 18 জন পাশ করেছে, কেননা 60 থেকে 42 বাদ দিলে 18। তাহলে সুতরাং পাশের হার কত হবে? নিচে 60 আর পাশ করেছে 18, উপরে হবে 18। যেহেতু হার তার মানে গুণন 100 দিতে হবে। তাহলে 0 0 ক্রস করে দিলাম, 3 6 18 3, 3 10 কত হবে? 30। তার মানে 30% হচ্ছে আমাদের পাশের হার। তাহলে উত্তরটা কোথায় রয়েছে? দেখেন, বি নম্বরটা কিন্তু আমাদের এক্ষেত্রে রাইট অপশন। ওকে, তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। 14 নম্বর অঙ্কটা কিন্তু আমি আপনাদের খুব শর্টকাটে করে দিয়েছি। তো আপনারা হয়তো অনেকেই নাও বুঝতে পারেন। দুটি সংখ্যার যোগফল, তাহলে আমরা ধরলাম একটা সংখ্যা x আর একটা y। তাহলে এই দুটো সংখ্যার যোগফল কি? x + y = 15। এই দুটো সংখ্যার বিয়োগফল বলা আছে 13, তার মানে x - y = কত? 13। ছোট সংখ্যাটা কত? তাহলে আমরা ধরে নিলাম x হচ্ছে বড় সংখ্যাটা আর y হচ্ছে আমাদের ছোট সংখ্যাটা, আমরা ধরে নিলাম। তাহলে কি হবে বলেন তো দেখি? আমি যেটা করেছি সেটা হচ্ছে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে x এর মান বের হবে বড়টা, আর এই দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে y এর মান বের হবে ছোটটা। এটা ছিল আমার নিয়ম বা শর্টকাট নিয়ম। ওকে, যেটাই বলেন। তো খেয়াল করে দেখেন আমি যেভাবে করেছিলাম আর কি অঙ্কটা। তাহলে 15 থেকে 13 বাদ দিলে 2, 2কে 2 দ্বারা ভাগ করলে 1। এটা হয়ে গেল আমাদের ছোট সংখ্যাটা কত? 1। এখন বড় সংখ্যাটা যদি চাইতো এখানে যে বড় সংখ্যাটা কত, তাহলে 15 আর 13 কত হতো? 28। 28কে 2 দিয়ে ভাগ করলে কত হতো? 14। তার মানে বড় সংখ্যাটা হতো 14। এখন আপনারা যদি চান তো ইকুয়েশন ক্যালকুলেশন করেও দেখতে পারেন যে আমাদের আসলেই ছোট সংখ্যাটা 1 হয় কিনা। এবার আমাদের যে আরেকটা অঙ্ক ছিল এটা মুছে দিয়ে আমরা ওই অঙ্কে চলে যাচ্ছি, যেটা আমরা করতে পারিনি প্রথমে আমরা স্টার্ট দিয়ে রেখেছিলাম। তাহলে আমরা এই অঙ্কটা যদি সলিউশন করতে চাই তাহলে কিভাবে আমরা করব? আমরা ধরে নিব যে পিতা ও 3 পুত্রের বয়সের গড় যেহেতু আমাদের বলা হচ্ছে, এবং মাতা ও ওই 3 পুত্রের বয়সের গড় অপেক্ষা 2 বছর যেহেতু বেশি বলা হচ্ছে, আর মাতার বয়স এখানে কিন্তু ক্লু হিসেবে দেওয়া রয়েছে, বলেছে পিতার বয়স কত। তো আমরা ধরে নিব, কিভাবে ধরে নিব? যে ধরি আমাদের পিতার বয়স ক বা এক্স যে কোনো একটা, তাহলে আমরা সেটা লিখব। তাহলে কি লিখব এখানে? যে ধরি আমাদের পিতার বয়স কি লিখব? আমরা চাইলে ক লিখতে পারি, চাইলে এক্সও লিখতে পারি। আচ্ছা, ক লিখলাম। আর 3 পুত্রের বয়স আমরা লিখলাম যে 3 পুত্রের বয়স। ওকে, আপনারা একটু বুঝে নেবেন, খ মানে খ বছর, ক বছর আর খ বছর। আচ্ছা বলেন তো কি বলা হচ্ছে? যে পিতা ও 3 পুত্রের গড় বয়স। আচ্ছা, বয়সের গড় কি? গড় মানে হচ্ছে আমরা বলতে পারি যে এই যে কন্ডিশনটা দেওয়া আছে, সুতরাং দিয়ে আমরা লিখব যে ক আর খ যদি আমরা যোগ করে 4 দ্বারা ভাগ করি তাহলে এটা হলো গড় কাদের? পিতার বয়স আর 3 পুত্রের বয়সের সমষ্টি করে 4 দ্বারা ভাগ করলে আমাদের গড় পাওয়া যায়। তাহলে এটা হলো পিতা ও 3 পুত্রের বয়সের গড়। এটাকে আমরা ধরে নিয়ে এইভাবে প্রকাশ করলাম। এইটা কি হবে বলেন তো দেখি? হবে হচ্ছে মাতা ওই 3 পুত্রের বয়সের গড় অপেক্ষা 2 বছর বেশি। আচ্ছা, মাতার বয়স কত? 40। তার মানে মাতা যোগ 3 পুত্রের বয়স হচ্ছে খ ধরেছি, এদের বয়সের গড়ের তুলনায় আরও কত বছর বেশি? 2 বছর বেশি, তার মানে +2। তার মানে ইকুয়েশন বিল্ড আপ হয়ে গেল এখান থেকে। খেয়াল করে দেখেন, এখন আমরা যদি এটা থেকে মান বের করতে পারি, কার মান?
যেহেতু বলেছে পিতার বয়স কত, তাহলে ক এর মান যদি বের করতে পারি তাহলে আমরা অ্যান্সারটা বের করে ফেলবো। তো আমি একটু ব্লার করে দিচ্ছি। তাহলে বা খেয়াল করে দেখেন, আমরা এখানে লিখব নিচে 4 আর উপরে ক যোগ খ ইকুয়াল কত হয়, লসাগু 4, তাহলে উপরে 40 যোগ খ যোগ 4 দুগুণ কত 8, তাহলে বা আমরা কি লিখতে পারি, উপরে ক যোগ খ তার নিচে কত 4 ইকুয়াল 40 আর 8 কত 48 যোগ হচ্ছে খ তার নিচে 4। এবার আর গুণ বা বজ্রগুণ যদি আমরা করি, এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ, তাহলে 4 আর ক গুণ করলে কত হবে 4 ক, প্লাস 4 আর খ গুণ করলে কি হবে 4 খ ইকুয়াল 48 দ্বারা 4কে গুণ করলে 4 48 হচ্ছে 192 যোগ 4 দ্বারা খকে গুণ করলে 4 খ। আচ্ছা 4 খ যদি এই দিকে মাইনাস হয়ে যায় তার মানে কাটা যাবে দুইটা, তাহলে বা আমরা বলতে পারি 4 ক ইকুয়াল 192। তাহলে সুতরাং ক এর ভ্যালু কত, উপরে 192 তার নিচে 4, কাটাকাটি করলে 4 4 16 থাকলো 3 32, 4 8 32। তার মানে ক কি ধরেছিলাম, ক ধরেছিলাম পিতার বয়স। তাহলে পিতার বয়স কত পেয়েছি আমরা 48 বছর। তাহলে আমরা একটু মুছে দিব, এটা মুছে দিয়ে আমরা একটু দেখি যে 48 আমাদের উত্তর আছে কিনা। খেয়াল করে দেখেন 9 নম্বর অঙ্কের উত্তর কত, এই যে সি 48 বছর। তো একটা অঙ্ক তো একটা চাকরির পরীক্ষায় কঠিন আসতেই পারে, এই অঙ্কটা কিন্তু কঠিন এসেছে এবং তারা কিছুটা তৈরি করে দিয়েছে। আগে হুবহু এই অঙ্কটা কখনো আসতে দেখা যায়নি, এরকম একটা অঙ্ক এসেছিল কিন্তু সেটা সংখ্যাগুলো কিছুটা চেঞ্জ রয়েছে সেখানে। ওকে, তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনাটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন। আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন। ওকে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।